হঠাৎ অভ্যস্ত জীবনের সব পাল্টে গেল। নিজের সাথে জড়িয়ে গেল অন্য কেউ, যার আশা কখনোই করিনি। জীবনের নিয়ম কখন, কোথায়, কিভাবে যেন এক নিমেষে বদলে দেয় সবকিছু, পাল্টে দেয় পথ। আহা, জীবন! ঘড়ির কাঁটায় রাত ১টা। ঘুমন্ত চৈতির পাশেই শুয়ে আছে প্রহন। ঘুম নেই চোখ জুড়ে। মাথার মধ্যে হাবিজাবি চিন্তারা ঘুরপাক খাচ্ছে, যার কোনো যুক্তি নেই। ঘাড় ঘুরিয়ে চৈতির দিকে তাকাল প্রহন। গোলাপি রঙের ডিম লাইটের মৃদু আলোতে পুরো রুম আলোকিত। প্রহনের থেকে বেশ দূরত্ব বজায় রেখে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বিড়াল ছানার মতো ঘুমিয়ে আছে চৈতি। প্রহন চোখ সরিয়ে ফেলল। কপালের ওপর এক হাত রেখে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করল। কিন্তু ঘুমপড়িরা যেন আজ শপথ করেছে কোনোভাবেই প্রহনের চোখে ধরা দেবে না। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছেন সর্দার সাহেব। চিন্তায় ঘুম নেই চোখে। বাজার থেকে বাড়ি ফেরার পথে খবর পেলেন রিফাত ঢাকা থেকে এসে গেছে। অজানা আশঙ্কায় বুকের ভেতর কেঁপে উঠছে সর্দার সাহেবের। চৈতির জন্য বিয়ের প্রস্তাব দিয়েছিল সর্দার সাহেবকে। তিনি কড়া গলায় না করে দিয়েছিলেন। এমন জঘন্য একটা ছেলের হাতে কিছুতেই নিজের মেয়েকে তুলে দিতে রাজি ছিলেন না সর্দার সাহেব। কত হুমকি দিল রিফাত, এত মেয়েকে ছেড়ে আপনার মেয়েকে পছন্দ করেছি, বিয়ে করতে চেয়েছি। ওরে যদি বিয়ে করতে না পারি তাহলে এই দুনিয়া ছাড়তে হবে আপনার মেয়েকে, কথাটা মাথায় রাইখেন। রিফাতের কথাটা মনে পড়তেই কেঁপে উঠলেন সর্দার সাহেব। ছেলেটা যে ভীষণ খারাপ। শোয়া থেকে উঠে কিছুক্ষণ থম মেরে বসে থাকেন। আদরের মেয়েকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠল বাবার মন। বিছানা থেকে নেমে দাঁড়িয়ে দরজার সামনে যেতেই মনে পড়ল মেয়ের বিয়ে হয়ে গেছে। নিজের হাতে মেয়ের বিয়ে দিয়েছেন তিনি। প্রহন আছে চৈতির রুমে। সর্দার সাহেব বিষণ্ণ মনে ব্যালকনিতে চলে গেলেন। সেখানে রাখা আরাম কেদারায় বসে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। নিশীথিনীর গাঢ় ওমা দূর করে পূর্ব দিগন্তে উদয়মান দিনমণির রাঙা প্রভায় রঙিন হয়ে উঠেছে ধরিত্রী। বুকের ওপর ভারী কিছুর অনুভবে ঘুম ভেঙে যায় প্রহনের। চোখ মেলে তাকাতেই চৈতির ঘুমন্ত মুখটা নজরে এলো। ঘুমের ঘোরেই আষ্টেপিষ্টে জড়িয়ে ধরে আছে। জানালার পর্দার ফাঁকে বাইরে তাকালো প্রহন। অনেক বেলা হয়ে গেছে। জানালার পর্দার ফাঁক দিয়ে এক ফালি রোদ এসে লুটোপুটি খাচ্ছে মেঝেতে। চৈতিকে নিজের কাছ থেকে সরাতে চাইলে মেয়েটা আরও শক্ত করে জড়িয়ে ধরে তাকে। ঘুমের মধ্যে বিড়বিড় করে বলে, আম্মু আরেকটু এমন করে থাকো না, আমি ঘুমাই। চৈতির বিড়বিড় করে বলা কথা শুনে কপাল চাপড়াতে থাকে প্রহন। ঘুমন্ত চৈতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদু স্বরে ডাকল, পিচ্ছি উঠো, সকাল হয়ে গেছে। নড়ে চড়ে উঠল চৈতি। প্রহনের কাছ থেকে সরে গিয়ে ঘুমের মধ্যেই উত্তর দিল, কটা বাজে? বালিশের পাশ থেকে মোবাইল হাতে নিয়ে সময় দেখে প্রহন জবাব দিল, ৭:৫৯, ৮টা বেজে গেছে মনে করো। ঘুম ঘুম কণ্ঠে চৈতি আবদার করে বসল, আর একটু ঘুমাই। পিচ্চি বউয়ের আবদার কি অপূর্ণ রাখা যায়? হয়তো যায়, কিন্তু প্রহন তা অপূর্ণ রাখতে চায় না। এতে পাপ হবে, ভীষণ পাপ। প্রহন আর ডাকল না, থাকুক, ঘুমাক। শোয়া থেকে উঠে গেল সে। ড্রয়িং রুমের সোফায় প্রহনকে বসে থাকতে দেখে রূপা বলে উঠল, চৈতি এখনো ঘুম থেকে ওঠেনি? না, ঘুমাচ্ছে। রূপা আর কিছু না বলে চৈতির রুমের উদ্দেশ্যে পা বাড়াল। বেশি বেলা করে ঘুম থেকে উঠলে শরীর ভালো থাকে না। রূপা চৈতির রুমে এসে দেখল ঘুম থেকে উঠে বসে চোখ কচলাচ্ছে চৈতি। রূপার চোখ পড়ল চৈতির পায়ের দিকে। পায়ে এটা কি চৈতি? রূপার কথা বুঝতে না পেরে লাফিয়ে উঠল চৈতি। ভয় পাচ্ছ কেন? জোক না তো, পায়েলটার কথা বলেছি। যেভাবে বলছো মনে হয়েছে জোক ধরেছে পায়ে। জোকে ভয় পাও যে তাই মনে হয়েছে। এখন বলো, এত সুন্দর একটা পায়েল কে দিল? দুহাত দিয়ে চুলের খোপা করতে করতে ছোট্ট করে উত্তর দিল চৈতি, উনি। মুচকি হাসল রূপা। আংটি দেয়নি? বেশিরভাগ ক্ষেত্রেই তো সবাই আংটি দেয়, তোমার ভাইয়াও তো দিয়েছে। জানি না আমি, শুধু রাতে পায়েলটা পরিয়ে দিয়েছেন। সবার চেয়ে ভিন্ন জিনিস দিয়েছে, ব্যাপারটা সুন্দর। চৈতির রুমের জানালা পর্দা সরিয়ে দিতে দিতে রূপা বলে উঠল, শ্বশুরবাড়িতে এত বেলা পর্যন্ত ঘুমিয়ে থেকো না, মানুষে খারাপ বলবে। ওই দিন 10টা পর্যন্ত ঘুমিয়েছিলাম। কেউ কিছু বলেনি? না। নতুন নতুন কেউ কিছু বলে না, আস্তে আস্তে সবাই বলবে। রূপার কথার উত্তর দিল না চৈতি। উঠে ওয়াশরুমে চলে গেল। ভবিষ্যতে কি হবে তা তখনই দেখা যাবে।
4 দিন প্রায় কেটে গেল। প্রহণীর ছুটি আর মাত্র 3 বাকি। চৈতিকে নিয়ে বাড়ি ফিরে আসার সময় মেয়েটা অনেক কান্নাকাটি করেছে আজ। মেয়ের কান্না দেখে মূর্ঝে গেছেন জুনাইদা। সর্দার সাহেবেরও মন খারাপ ছিল, মন সায় দিচ্ছিল না মেয়েকে যেতে দিতে। কিন্তু তিনি নিরুপায়। চাইলে আরও একদিন চৈতিকে নিজের কাছে রাখতে পারতেন, কিন্তু আপু দেশে জুটেছে গ্রামে। মেয়ের কোনো প্রকার ক্ষতি হোক চান না সর্দার সাহেব। বিকেলের দিকে নিজের রুমে শুয়ে আছে প্রহণ। চৈতি রুমে নেই। রান্নাঘরে মিসেস ইয়াসমিনের সাথে গল্প করছে, আর মিসেস ইয়াসমিন সন্ধ্যার নাস্তা বানাচ্ছেন। আসরের আজান দিয়েছে অনেকক্ষণ আগেই। পরন্তু বিকেলের এই সময়টায় চা খাওয়া রোজকার রুটিনের মধ্যে পড়ে প্রহণের। রুমে থেকেই চৈতিকে ডাক দিল, পিচ্চি, 1 কাপ চা দিয়ে যাও তো। প্রহণের আদেশ শুনে মিসেস ইয়াসমিন মুচকি হেসে চৈতিকে বললেন, আমার ছেলেকে কি জাদু করেছিস বলতো মা? বিয়ের আগে তো বিয়েই করতে রাজি ছিলি না, আর এখন কোনো কিছু লাগলেই তোকে খুঁজছে। মিসেস ইয়াসমিনের কথায় খানিকটা লজ্জা পেল চৈতি। তা দেখে মিসেস ইয়াসমিন চৈতির হাতে 1 কাপ চা ধরিয়ে দিয়ে বললেন, এত লজ্জা পাওয়ার কিছু নেই, যা চাটা ওকে দিয়ে আয়। উপর নিচ মাথা নাড়িয়ে সায় দেয় চৈতি। চায়ের কাপ নিয়ে প্রহণের রুমের উদ্দেশ্যে পা বাড়ায় চৈতি। চৈতির চলে যাওয়ার দিকে তাকিয়ে মৃদু হাসলেন মিসেস ইয়াসমিন। রুমে এসে প্রহণকে দেখল না চৈতি, কিন্তু চৈতিকে দেখল প্রহণ। গম্ভীর কণ্ঠে বলল, আমি ব্যালকনিতে আছি। প্রহণের কণ্ঠস্বর শুনে সেদিকে এগিয়ে যায় চৈতি। প্রহণ আকাশের দিকে তাকিয়ে আছে। চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল, আপনার চা। চৈতির হাত থেকে চায়ের কাপটা নিয়ে তাতে চুমুক দিতেই ঠোঁট আর জিভ পুড়ে যায় প্রহণের। তা দেখে হেসে কুটি কুটি হচ্ছে চৈতি। চৈতির হাসি দেখে ভ্রু কুচকে চৈতির দিকে তাকালো প্রহণ। হাত দিয়ে ঠোঁট মুছতে মুছতে জিজ্ঞেস করল, এত হাসার কি আছে? চৈতির প্রশ্ন শুনে প্রহণও চৈতিকে প্রশ্ন ছুড়ে মারে, ফু না দিয়ে গরম গরম চা একেবারে খাওয়ার কি আছে? বাহ, কি প্রশ্ন! গরম গরম চা খাওয়ার অভ্যেস আছে আমার, আর চা গরমই খায়, ঠান্ডা না। চৈতি ব্যালকনি থেকে চলে যেতে যেতে বলল, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। চৈতির বলা কথাটা শুনে চুপ হয়ে গেল প্রহণ। মেয়েটা কত বড় একটা সত্যি কথা বলল। আসলেই কোনো কিছু নিয়েই অতিরিক্ত বাড়াবাড়ি করা উচিত নয়। চৈতির বলা কথাটা শুনে বেশ কিছুক্ষণ থম মেরেছিল প্রহণ। কেন জানি কথাটা তার মন ছুঁয়ে গেছে। সন্ধ্যায় প্রহণকে বাইরে বের হতে যেতে দেখে মিসেস ইয়াসমিন বললেন, ফেরার সময় তোর পিচ্চি বউয়ের জন্য চকলেট নিয়ে এসিস। প্রহণ মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি না বললেও নিয়ে আসতাম। কত মোহাব্বত বউয়ের প্রতি! বিয়ের জন্য তো রাজিই হতে চাইছিলি না, বিয়ের দুদিনেই এত মোহাব্বত বউয়ের প্রতি, এত ভালোবাসা! ভুল বলছ, ভালোবাসা না, এসব আমার দায়িত্বের মধ্যে পড়ে। ওর বাবাকে আমি কথা দিয়েছি, ওরে কখনো কষ্ট পেতে দেব না। আমি শুধু সেই কথা রাখার চেষ্টা করছি, এবং বিয়ে নামক বাঁধনে জড়িয়ে আমার ওপরে যে দায়িত্ব পড়েছে আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি। মিসেস ইয়াসমিন বললেন, শুধু দায়িত্ব পালন করলেই সংসার করা যায় না। দায়িত্ব পালনের মধ্যে শুধু এই সব কিছু পড়ে না, ভালোবাসারও প্রয়োজন পড়ে। স্বামীর ভালোবাসা ছাড়া একটা মেয়ে কখনোই সুখী হতে পারে না।